আপিলেও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। হাইকোর্টের রায় বহাল, ন্যায় বিচার পাওয়ায় সন্তোষ। হাইকোর্ট ডিভিশন আপিলে সেটা খালাস দিয়েছে এবং সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের সেই খালাসের বহাল রেখেছে। গণপিটুনি এড়াতে নর্দমায় ঝাঁপ, রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীকে পুলিশে দিল জনতা। সেনা অভিযানে আটক আরো ৮। নারায়ণগঞ্জে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ ৮ জন দগ্ধ। রাজশাহীর গোদাগাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩। ভারতের কারখানা বর্জ্য রাসায়নিক মিশ্রিত পানি ঢুকছে বাংলাদেশে। স্বাস্থ্য ঝুঁকিতে আখাউড়ার হাজারো মানুষ, কমছে ফসল উৎপাদন। মুন্সিগঞ্জে আবাসিক এলাকা ফসলি জমিতে অবৈধ ইটভাটা, কালো ধোঁয়ায় পরিবেশের ক্ষতি। অ্যালার্জি শ্বাসকষ্টে ভুগছে এলাকাবাসী। এবং ট্রাম্প বেগে বসলেও যুক্তরাজ্যে খুলেছে ইউক্রেনের ভাগ্যের দুয়ার, নিশ্চিত হয়েছে সহায়তা, পাশে আছে ইউরোপীয় ইউনিয়নও। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। আদেশের পর আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইলে যে বিচারক হাত দিয়েছেন তিনি পুরস্কারপ্রাপ্ত হয়েছেন, কিন্তু মামলায় ৩৩ জন সাক্ষী কেউ অভিযোগ প্রমাণ করতে পারেনি। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। এটি দুদকের কোনো এখতিয়ার ছিল না, এটা দুদকের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না, অথবা কোনো অপরাধ এই মামলায় সংগঠিত হয় নাই। আজকে দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রের পক্ষ থেকে সেপারেট আপিল ফাইল করা হয়েছিল। 3টি আপিল ফাইল করা হয়েছিল। 3টি এই পিটিশন ফর লিভ টু আপিল, 3টি পিটিশন ফর লিভ টু আপিলই এটির মধ্যে আপিলের অনুমতি দেওয়ার মতো কোনো প্রাথমিক উপাদান না থাকায় 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে। কাফরুল ও মোহাম্মদপুর থানার 2টি হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম, AKM শহীদুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্রের আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। আইনজীবীরা জানান, আওয়ামী লীগের সদস্য পদ না রাখার সিদ্ধান্ত জানিয়ে অঝোরে কান্নায় ভেঙে পড়েন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার। পাশাপাশি ৭৬ বছর বয়সে তার উপর নির্যাতনের কথা জানিয়ে ডিজিটাল কোরআন শরীফ ও বিভিন্ন সুযোগ সুবিধা চেয়েছেন তিনি। আজকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুল হক, AKM শহীদুল হক, শেখ মোহাম্মদ আলী আড্ডু, এই 7 জনের শুনানি দেখা গেছে 302-এর মামলা। আর মোহাম্মদপুর থানা 14/8/24 এটা একটা হত্যা মামলা, অ্যাডভোকেট আনিসুল হককে শুনানি দেখাইছে। তারা রাজপথে আপনার গুলি ছড়ে এবং আন্দোলনে সামনের সারিতে থাকে। যখন আবার তাদের এই আদালত প্রাঙ্গণে আনা হয়, তাদের বলে তাদের হাই প্রেশার, ডায়াবেটিক্স, তাদের অন্যান্য রোগে তাদের আক্রান্ত। তারা যখন রাজপথে থাকে তখন তাদের মনে হয় 16 বছরের টকবাকে যুবক, আবার তাকে যখন এবার এই আদালতে তোলা হয় তখন তার নানাবিধ রোগে তাদের এই আপনার আদালতকে বোঝানো হয়। রাজধানীর মোহাম্মদপুর রাত 11টায় জনতার রোষানলে পড়ে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে পুলিশ। এছাড়া কিশোর গ্যাংয়ের 8 জনকে জনতার হাত থেকে সেনাবাহিনী উদ্ধার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে। ছিমিলের প্রতিবেদন। আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও অভিযান চলমান থাকলেও রাতের ঢাকায় ছিনতাইকারীদের তৎপরতা যেন কোনোভাবেই থামছে না। রাজধানীর মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডে চাপাতিসহ 22 বছরের এক ছিনতাইকারী জনতার হাতে ধরা পড়ে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয় ওই যুবককে। আমরা জনতার হাত থেকে আসামিকে উদ্ধার করি।
তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিই। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। গত 4 মাসে বড় ধরনের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত এরকম কোনো ঘটনাও ঘটেনি গত 4 মাসে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যে জেনেভা ক্যাম্পে মানে প্রতি মাসে 4-5টা মৃত্যু ছিল স্বাভাবিক। তো আমরা কি বলতে পারি না যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে? এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত 1টায় সেনাবাহিনীর একটি দল কিশোরগঞ্জের 8 সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ 8 জন দগ্ধ হয়েছে। সোমবার ভোরে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরীর ধনকুণ্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাত 3:30টার দিকে সেহরি খাওয়ার জন্য উঠে হান্নানের পরিবার। এ সময় রান্নাঘরে দেশালাই দিয়ে আগুন জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে 2টি ঘরে আগুন ছড়িয়ে পড়লে 8 জন দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। দগ্ধদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসক। সময় আর কি বাস্ট হয়েছে, বাস্ট হওয়ার শব্দ হইনি, আমরা সিক্রেট দিয়ে উঠে দিয়ে যান ঘরের ভিতরে আগুন দিয়ে কেমন কেন বালতি দিয়ে পানি সানি দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনছে। রাজশাহী ও ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত 4, আহত 3 জন। সোমবার ভোরে রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 3 জন নিহত হয়। পুলিশ জানায় গোদাগাড়ি হাসপাতাল থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি রাজশাহী যাচ্ছিল। উপজেলার রাজাবাড়ি চেকপোস্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অ্যাম্বুলেন্সের চালক সহ 2 জন। এই ঘটনায় আহত আরও 2 জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। এদিকে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন। সোমবার সকাল 8টার দিকে উপজেলার ঝাউহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আখবাহী লরির পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তরমুজ ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেলের চালককে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড কারখানার নারী শ্রমিকের আত্মহত্যার জেরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় তারা কারখানার একটি গাড়িতে আগুন দেন। সোমবার সকালে 8টার দিকে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পুলিশ জানায় এক পর্যায়ে কারখানার একটি গাড়ি বাইরে এনে আগুন দেন তারা। এতে বেশ কিছুক্ষণ মহাসড়কের যান চলাচল বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় 6 থেকে 7টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এবার জানবো বাজার পরিস্থিতি। সাভারে বেড়েছে ইফতার সামগ্রী সহ নিত্য পণ্যের দাম। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আপনি তো বাজারে রয়েছেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ইসরাত, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে বাজার ঘুরে যেটি দেখলাম যে কিছু পণ্যের দাম এখনো পর্যন্ত সহনীয় পর্যায়ে রইলে কিন্তু থাকলেও কিন্তু অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে সেটি কিন্তু দাম কিন্তু ক্রেতাদের নাগালের বাহিরে। বিশেষ করে রমজানে যে সমস্ত পণ্যগুলো সাধারণ ক্রেতারা কিনে থাকেন সেই সমস্ত পণ্যের মধ্যে 2-1টি পণ্যের দাম আমরা দেখেছি যে সহনীয় পর্যায়ে রয়েছে, আর বাকি যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রেতাদের কিন্তু নাগালের বাহিরে। আমরা বাজার ঘুরে যেটি দেখেছিলাম যে ছোলা যেটি বিক্রি হচ্ছিল রমজানের আগে 120 টাকা করে, সেটি এখন কমে এসেছে 100 টাকাতে। আর ডাবলি যেটি রয়েছে সেটি 65 টাকা এবং এখন বর্তমানে সেটি বিক্রি হচ্ছে 60 টাকা। এছাড়া কিন্তু অন্যান্য যে সমস্ত পণ্যগুলো রয়েছে রমজান উপলক্ষে, বিশেষ করে গুড়, চিনি, গুড়ের কেজি বিক্রি হচ্ছে যেটি 150 থেকে 200 টাকা কেজিতে কিন্তু গুড় বিক্রি হচ্ছে। চিনি বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে। আর মেশিনে ভাঙানো যে সমস্ত মুড়িগুলো রয়েছে সেগুলো 80 টাকা থেকে শুরু করে 160 টাকা পর্যন্ত বিক্রি
বিক্রি হচ্ছে, যেটি চালের প্রকার ভেদে। এছাড়া অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আমরা দেখেছিলাম, খেজুর বিশেষ করে, যেটি রমজানের একটি গুরুত্ব, রমজানে কিন্তু খেজুরের একটু চাহিদাটা বেশি থাকে, সেই খেজুর কিন্তু একবারে নিম্নমানের খেজুর, যেটি বাংলা খেজুর বলে, সেটি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। এবং এই ভালো মানের যে খেজুরটি রয়েছে সেটি কিন্তু 1400 টাকা কেজি করে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বিক্রি করছেন। এছাড়া নাশপাতি বিক্রি হচ্ছে 340 টাকা কেজিতে। বাঙে বিক্রি হচ্ছে পিস হিসাবে 160 টাকা থেকে 200 টাকা পিস কিন্তু বিক্রি হচ্ছে বাঙে। এছাড়া পেঁপে আবার বিক্রি হচ্ছে কেজি হিসাবে 150 টাকা কেজিতে। পেয়ারা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। তরমুজ নিয়ে যে বিতর্কটি থাকে এবারও কিন্তু সেটি রয়েছে, তরমুজ 70 থেকে 80 টাকা কেজি দরে কিন্তু তরমুজ বিক্রি হচ্ছে। এছাড়া আঙুর ফল সাদাটি সেটি বিক্রি হচ্ছে 340 টাকা, আর কালো যে আঙুরটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে কিন্তু 450 টাকা কেজি দরে। এছাড়া আপেল যেটি রয়েছে, ফুজি আপেল 320 টাকা কেজি দরে এটি বিক্রি হচ্ছে, এবং সবুজ আপেল যেটি সেটি 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কলার যে ডর্জন সেটি 100 টাকা বিক্রি হচ্ছে সাগর কলা, এবং যেটি সবজি কলা রয়েছে সেটি বিক্রি হচ্ছে কিন্তু 120 টাকা। এছাড়া এই যে বাজারের যে ঊর্ধ্বমুখী, এটির বিরুদ্ধে কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা আমরা নিতে দেখিনি। আর যারা ক্রেতা রয়েছেন স্থানীয় পর্যায়ে তারা যেটি বলছেন যে প্রতিবারই রমজান আসলে আমরা যে বিষয়গুলো দেখি যে এই যে বাজারের যে ঊর্ধ্বমুখী সেটি নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসনের জোরালো কোনো পদক্ষেপ না থাকার কারণে কিন্তু বছরের পর বছর কিন্তু তারা এই ধরনের ব্যবস্থা কিন্তু এই ধরনের সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এই ধরনের এই যে দাম বৃদ্ধির যে প্রবণতাটা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং এটির বিরুদ্ধে যদি এখনই লাগাম টেনে না ধরা হয়, তাছাড়া এটি কিন্তু রমজানের সাথে সাথে, যেহেতু এখন দ্বিতীয় রমজান চলছে, এটি কিন্তু পুনরায় আরো বেশি বৃদ্ধি পাবে। তাই ক্রেতারা বলছেন যে এখনই কিন্তু এই সমস্ত যারা দাম বৃদ্ধি করছে, যারা সিন্ডিকেট তৈরি করছে, তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি। ইসরাত, ধন্যবাদ আপনাকে। সাভার থেকে বাজার পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ে বলছিলেন সহকর্মী দেওয়ানিমন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কালুন্দি খাল হয়ে প্রায় 20 বছর ধরে ভারতের ত্রিপুরা থেকে আসছে বর্জ্য ও কেমিক্যাল মিশ্রিত কালো পানি। এতে স্থানীয়রা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে উদ্বেগ বাড়ছে। এদিকে খালে পানি ছাড়ার আগে তা পরিশোধনের বিষয়ে আলোচনা চলছে বলে জানান জেলা প্রশাসক। সহকর্মী মেহিদিনুর পরশের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। ভারতের কালন্দি খালের মাধ্যমে বিষাক্ত কালো পানি প্রবেশ করছে বাংলাদেশে। এতে ব্যাহত হচ্ছে কৃষি আবাদ, হুমকির মুখে পড়েছে নিরাপদ খাদ্য উৎপাদন। ত্রিপুরার আগারতলা হাসপাতাল, শিল্প কারখানা ও বাসাবাড়ির বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে জলাশয়ে, যা জলাশয় ও জীববৈচিত্র্য ধ্বংস করছে এবং রোগ ছড়াচ্ছে। এই দূষিত পানি আখাউড়া স্থলবন্দরের 15টি গ্রামের বাসিন্দাদের চর্মরোগ সহ অন্যান্য রোগে আক্রান্ত করেছে। এর ফলে জমির উর্বরতাও দিন দিন হ্রাস পাচ্ছে। পচা পানি, দুর্গন্ধযুক্ত পানি, কলকারখানার পানি আসতেছে, এই পানিতে আমরা একটা অধিক স্বাস্থ্য ঝুঁকিতে আছি। এটা মূলত হলো ভারতের ময়লা পানি এবং কেমিক্যালের পানি। এই পানি আসাতে কৃষকের ক্ষতি হইতেছে, আমরা খুব দুর্ভোগ ভুগতেছি। স্থানীয় কৃষক ও বাসিন্দারা বিষাক্ত পানির সমস্যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এই পানিটার যে পলিউটিং বেশি, যার ফলে পানিটা বিষাক্ত। এই পানিটা ব্যবহার করলে আমরা শুনলে গুটাগাটি ফুটে যাচ্ছে। পানিটা মনে হয় আমরা বহুত ক্ষতি হইতেছে মানুষের, তো পানিটা যদি একটা আটকেবার ব্যস্ত হওয়া তাহলে মনে খুব ভালো হবে। এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানান পরিবেশ কর্মী। যুগের পর যুগ থেকে এই বিষাক্ত পানি আমাদের দেশে আসছে। আমরা যেটা আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অনুযায়ী আমাদেরকে যেন স্বচ্ছ পানি দেওয়া হয়, আমাদের দীর্ঘদিনের দাবি সেটা যেন পূরণ করা হয়। বিষাক্ত পানির সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর জেলার প্রশাসক জানান খালে পানি ছাড়ার আগে পরিশোধন করার বিষয়ে আলোচনা চলছে। এটা নিয়ে সমন্বয় সভা কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে উনি আমাদের আশ্বস্ত করেছেন। ভারতের বাংলাদেশের হাইকমিশন যে আগরতলা আছে, ওখান থেকে আমাদেরকে ফোন করা হয়েছিল যে ওখানে তারা খাল পানির প্রবাহ যাতে ঠিক থাকে এবং যাতে বিশুদ্ধ হয় সে বিষয়ে তারা জোর পদক্ষেপ নিচ্ছে এবং আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। কালন্দি খাল আখাউড়া উপজেলা হয়ে তিতাস নদীতে মিশেছে। এই অঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় দ্রুত এর সমাধান চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জে পরিবেশ আইন না মেনে চলছে ইট ভাটা। ভাটার কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন ও পরিবেশ প্রকৃতি। বসবাসের অযোগ্য পরিবেশে শিশু ও বৃদ্ধদের নানা ধরনের রোগ দেখা দিয়েছে। এসব ভাটা বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েই দায়িত্ব শেষ করে পরিবেশ অধিদপ্তর। সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে আপন রিপোর্ট।
মুন্সিগঞ্জে দেদারছে চলছে অবৈধ ইটভাটা। জেলার ৬৬টি ইটভাটার মধ্যে ৬২টি সিরাজদিখান উপজেলায়। এসব ইটভাটার কালো ধোঁয়ায় মারাত্মক ক্ষতির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। আবাসিক এলাকার ১ কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপনের নিয়ম না থাকলেও সিরাজদিখানের বালুর চরে আবাসিক এলাকা ঘেঁষেই গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো ইটভাটা। ধোঁয়া ও ধুলায় নষ্ট হচ্ছে গাছগাছালি। ইটভাটার সালানে ফসলাদি জমি হয় না, আগে তো ফসল হইতো, ভালো ফসল হইতো, এখন তো আর ফসল হয় না। আগে গৃহস্থী করতাম, ফসল হইতো, কোনো ফসল হয় না, কোনো গাছে কোনো ফল পাখিরা হয় না। পরিবেশ দূষণ হইতেছে, এটা তো দেখতে পাইতেছি। গ্রামে গাছগাছালি যাই আছে সবকিছু ক্ষতি হইতেছে। এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় শিশু ও বয়স্করা ভুগছেন শ্বাসকষ্ট সহ নানান রোগে। অসুস্থ হয়, শ্বাসকষ্ট, হাঁপানি, এই দুর্বালুর কারণে এটি হয়। ধুলামেলা যা সর্দি কাশি এমন কিছু হয়। শুধু পরিবেশের ক্ষতিই নয়, শ্রমিক ঠকানোর অভিযোগও আছে এসব ভাটা মালিকদের বিরুদ্ধে। ৩,০০০ জায়গা ২,০০০ ফেলে আর চলতে মনে কর কঠিন হয়ে যায়। আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক। মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকে তাহলে অবশ্যই তাহলে তাদেরকে নবায়ন দেওয়া হয় না। নবায়ন না দেওয়া না হলে তাদেরকে যে শাস্তির আওতায় আনা হয়। প্রতিনিয়ত বাড়ি ঘরদোর হচ্ছে এবং এইভাবে আস্তে আস্তে ইটভাটার কাছাকাছি চলে আসছে, বসতি চলে আসছে। আমার লোকদের খোঁজ নিয়ে আমি পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ আছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র হালনাগাদ না থাকলেও প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব অবৈধ ইটভাটা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পিঠাপুলি আর তৃপ্তির শরবত তৈরিতে যে গুড় ব্যবহার করছেন তা কি আসলেই গুড়? জানেন কিভাবে কি দিয়ে তৈরি হচ্ছে এসব গুড়? যা খেয়ে মেটাচ্ছেন তৃপ্তি। বাজারে আখের গুড় হিসেবে যা খাচ্ছেন তাতে নেই আখের রসের ছিটে ফোটাও। কুষ্টিয়ার বেশ কয়েকটি কারখানায় প্রকাশ্যে চিটাগুড়, হাইড্রোস, ফিটকিরির মতো ক্ষতিকর কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এসব গুড়, যা ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের অনুসন্ধানী প্রতিবেদন। বাঙালির উৎসব মানেই পিঠাপুলি, তৃপ্তির শরবত আর মিষ্টি খাবারের ছড়াছড়ি। যেসব খাবার তৈরির প্রধান উপকরণই হচ্ছে গুড়। তবে কিভাবে, কি দিয়ে, কোন পরিবেশে তৈরি করা হয় ভোক্তাদের পছন্দের এসব গুড়, তার অনুসন্ধানেই দেশ টিভি টিম যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার বেশ কয়েকটি কারখানায়। এসব কারখানায় ভোক্তাদের পছন্দের গুড় তৈরির প্রক্রিয়া দেখে রীতিমতো চোখ কপালে ওঠার দশা। কারখানাগুলোতে প্রকাশ্য টিনের কৌটা কেটে বের করা হচ্ছে নষ্ট পচা চিটাগুড় ও মিশ্রির দলা, ফেলা হচ্ছে নোংরা ইটের তৈরি গর্তে। সেখানে পায়ে মারিয়ে মেশানো হচ্ছে হাইড্রোস, ফিটকিরির মতো ক্ষতিকর কেমিক্যাল। তারপর সেগুলো চুলায় জ্বালিয়ে তৈরি করা হচ্ছে ভোক্তাদের শখের গুড়, যার মধ্যে নেই আখের রসের ছিটে ফোটাও। পাওয়া আছে হুইল পাউডার একটা ড্রাম আছে, ওই ড্রামে ধুয়ে হাত পাও দিয়ে তারপরে এখানে নাম, হাত পায়ে মোজা আছে, আমার পায়ে কোনো নোংরা নেই তো। এভাবেই এসব কারখানাগুলোতে প্রতিদিন তৈরি করা হচ্ছে টনকে টন ভেজাল গুড়, যা ছড়িয়ে দেওয়া হচ্ছে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের এই গুড়টা ১ নম্বর গুড়, বাংলাদেশের সব জায়গায় চলে। এই গুড়ে কোনো স্বাস্থ্যসম্মত এতে কোনো ক্ষতি হয় না। ক্ষতিকর দ্রব্য দিয়ে গুড় তৈরির বিষয়টি স্বীকার করে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা দিচ্ছেন গুড় খাওয়ার ক্ষেত্রে ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ, তুলে ধরছেন ক্ষতিকর দিকগুলো। আমাদের যারা ভোক্তা তাদের প্রতি পরামর্শ হলো এই ধরনের গুড় আমাদের মানুষের খুবই ক্ষতিকর, বিশেষ করে আমাদের যে পাকস্থলী যেটা, সেখানে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকে। আর ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন খাদ্যে ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন তারা। গুড় তৈরির কারখানাগুলোতেও চালাবেন অভিযান, নেবেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। কোথাও যদি কোনো অনুমোদিত অবৈধ বা অনুমোদিত উপাদান দিয়ে কোনো খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়া বিপণন হয়, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন ভেজাল গুড় খেয়ে প্রতি বছর নানা রোগে আক্রান্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। তাই এসব ভেজাল গুড় তৈরির কারখানাগুলো স্থায়ী বন্ধ সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজশাহী জেলায় অবস্থিত ঐতিহাসিক বাঘা মসজিদ। সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ 1523 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এই মসজিদ। মসজিদটির দেয়ালে দেয়ালে পোড়ামাটির অসংখ্য কারুকাজ। প্রাচীন এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে ও নামাজ পড়তে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। সহকর্মী কাজী সাইদের তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট।
রাজশাহী জেলা সদর হতে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ঐতিহাসিক বাঘা মসজিদ। সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ ১৫২৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এই মসজিদ। মসজিদটি ২৫৬ বিঘা জমির ওপর অবস্থিত। সমভূমি থেকে মসজিদের আঙিনা ৮ থেকে ১০ ফুট উঁচু। মসজিদটিতে গম্বুজ আছে ১০টি আর স্তম্ভ ৬টি। রয়েছে কারুকার্য খচিত ৪টি মেহরাব। বাঘা মসজিদটির গাঁথুনি চুন এবং সুরকি দিয়ে। দেয়ালে দেয়ালে রয়েছে আম গাছ, শাপলা ফুল, লতাপাতা সহ পোড়ামাটির অসংখ্য কারুকাজ। বাঘা মসজিদের দৈর্ঘ্য ২২.৯২ মিটার, প্রস্থ ১২.১৮ মিটার এবং উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। চারদিক প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দুদিকে দুটি প্রবেশদ্বার। উত্তর পশ্চিম দিকে অবস্থিত বিশাল শাহী দিঘিও একটি দর্শনীয় স্থান। প্রতি বছর শীতের সময় অতিথি পাখির কলতানে মুখর থাকে দিঘি প্রাঙ্গণ। সুপ্রাচীন এই মসজিদে সকল বয়সীদের জন্য রয়েছে কোরআন শিক্ষা কার্যক্রম। মসজিদে নিয়মিত আমাদের কোরআন শিক্ষা হয়, ওই ধারাবাহিকতাই যাতে শিক্ষা যাতে চলতে পারে এরকম আমরা একটা সিস্টেম করেছি। আমাদের এই কমিটির পক্ষ থেকে আমরা এটা পরিচালনা করি। এই মসজিদ মানে সঠিকভাবে পরিচালনার জন্য বেশ কিছু লোকজন আমরা আছি এখানে, প্রায় ১০ জন মতো। ওনারা সবাই আমরা দেখাশোনা করি। প্রত্নতাত্ত্বিক এই স্থান দর্শন ও নামাজ আদায়ে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। চারিদিকে বাঘ পাহারা দিচ্ছিল। বাঘ পাহারা দেওয়ার কারণে মধ্যে হলো সাদাল হুজুর বসছিল, তখন তিনি বাগাতে বাগা নামকরণ করেছিল। ৫০০ বছর আগের যে কারুকাজগুলো এগুলো দেখে মানুষ খুবই আশ্চর্য হয়। মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদ উল ফিতরের দিন থেকে ৩ দিন পর্যন্ত চলে ৫০০ বছরের ঐতিহ্যবাহী বাঘার মেলা। নিউজ ডেস্ক, দেশ টিভি।